রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি আমিন আল রশিদ। চব্বিশে জুলাই অভ্যুত্থানের সময় নরসিংদী, শেরপুর সহ দেশের বেশ কয়েকটি কারাগার ভেঙে 2000-এর বেশি বন্দী পালিয়ে যায়, যাদের মধ্যে অনেক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, চিহ্নিত সন্ত্রাসী ও জঙ্গি ছিল। এছাড়া জঙ্গিবাদের বিভিন্ন মামলায় অভিযুক্ত অনেকেই অন্তর্বর্তী সরকারের আমলে জামিনে মুক্তি পেয়েছেন, যদিও সরকারের তরফে এর কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা তখন দেয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের আমলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার সাজ্জাদ আলী সাংবাদিকদের বলেছিলেন, দেশে কোনো জঙ্গি নেই, আছে ছিনতাইকারী। এরকম বাস্তবতা সম্প্রতি আবারও তৈরি হয়েছে জঙ্গি আতঙ্ক। সম্প্রতি জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সক্রিয় সেল গঠনের মাধ্যমে নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদা। প্রশ্ন হলো, হঠাৎ করে কেন এসব তৎপরতা? এর পেছনে দেশের ভেতরের রাজনীতি এবং বিদেশি শক্তির কোনো স্বার্থ আছে কিনা? দেশে জঙ্গি তৎপরতা নেই বলে যে বয়ান প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছিল, সেটি কি তাহলে ভুল প্রমাণিত হচ্ছে? এসব নিয়ে আমাদের আজকের কঠিন কথা সহজে স্টুডিওতে আছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আশরাফুল হুদা, আপনাকে স্বাগত। আছেন মানবাধিকার কর্মী নূর খান, আপনাকে স্বাগত। এবং আছেন ডেইলি টাইমস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক এবং জঙ্গিবাদ বিষয়ক গবেষক এম আবুল কালাম আজাদ। জনাব আজাদ, আপনাকে দিয়ে শুরু করি। সম্প্রতি হঠাৎ করেই জঙ্গি তৎপরতা বেড়েছে। জঙ্গি তৎপরতা বলবেন কিনা আমি জানি না, অনেকগুলো তৎপরতা আমরা দেখছি। সাভারে প্রেসার কুকারে বোমা বিস্ফোরণের যে ভয়াবহ দৃশ্য আমরা সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যমে দেখেছি। গত ডিসেম্বরে কেরানীগঞ্জে একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরণে ঘটনা ঘটেছে, এবং এই সবশেষ সাভারের ঘটনায় এর সঙ্গে নিষিদ্ধ সংগঠন 90 জেএমবির একটি চক্রের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। সব কিছু মিলিয়ে হঠাৎ করেই এই ধরনের তৎপরতা যে বাড়ছে, সেটি কি জঙ্গি তৎপরতা কিনা? এবং যদি জঙ্গি তৎপরতা হয়, তাহলে হঠাৎ করেই এটি বেড়ে যাওয়ার কারণ কি বলে মনে হয়? দেখুন, আমি এটাকে হঠাৎ করে তৎপরতা বেড়ে গেছে বলতে চাই না। আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে, আপনি শুরুতে যেটি বলেছিলেন যে 5ই আগস্টের ঘটনার রাজনৈতিক পট পরিবর্তনের পরে জেল থেকে পালিয়েছে, তারপরে জামিন দেওয়া হয়েছে। সেক্ষেত্রে একটাই যুক্তি ছিল যে এদের অনেকেই হচ্ছে কাউন্টার টেরোরিজমের যে সন্ত্রাস বিরোধী অভিযান হয়েছে তার ভিকটিম, এবং এরা অধিকাংশই হচ্ছে নিরপরাধ, এবং তারা এইসব কর্মকাণ্ডে জড়িত না। শেখ হাসিনার রাজনীতির হিংসার শিকার, এইসব নানান কারণে হচ্ছে যে তাদেরকে হচ্ছে সবাইকেই ছেড়ে দেওয়া হয়। আসলে পালিয়ে গেছে, এবং বাকি যারা ছিল তারাও মোটামুটি সব বেরিয়ে যেত। আরেকটা জিনিস ধরেন, বাংলাদেশের ইতিহাসে এরকম যারা এই মানে আপনার ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে যে একটা ধ্বংসাত্মক আপনার হচ্ছে যে আইডিওলজি প্রমোট করতে চায়, এবং বাংলাদেশে ধরেন এই তথাকথিত খলিফত অথবা জিহাদ করে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, এই যে শক্তিগুলো, এরা কিন্তু আগে থেকে সক্রিয় ছিল। নানান অপারেশনের কারণে তারা কিন্তু স্তীমিত ছিল, এবং 5 আগস্টের পরে হচ্ছে তারা অবারিত একটা স্বাধীনতা ভোগ করতে থাকে। আপনি দেখবেন যে যারা স্বঘোষিত, আপনার আনসারুল্লাহ বাংলা টিমের যে মুফতি জসিমউদ্দিন রহমানি থেকে শুরু করে, এছাড়াও আরও যারা জড়িত ছিল সক্রিয়ভাবে, তারা কিন্তু সবাই বেরিয়ে যায়, এবং তারা প্রকাশ্যে তারা হচ্ছে যে তাদের তৎপরতা চালাতে শুরু করে। এবং আপনি দেখেছেন যে হিজবুত তাহরির কিভাবে হচ্ছে মিছিল মিটিং করেছে, এবং ওপেনলি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে তারা মিছিল করেছে। হ্যাঁ, মিছিল করেছে। তো এই যে একটা অবারিত স্বাধীনতা, এবং তাদের কেউ বাধা দিচ্ছে না, পুলিশ কিছু বলছে না, তৎকালীন মোহাম্মদ ইউনূসের সরকার কিছু বলছে না,
তো তারা কিন্তু নিজেদেরকে সংগঠিত করার একটা সমূহ সুযোগ তারা পেয়ে গেছে। এবং সব মজার বিষয় কি জানেন, তাদের ভিতরে ওই সময় আলোচনা হচ্ছিল যে তারা যারা ওই ইসলামী শক্তিগুলো আছে তারা সবাই একই পতাকার তলে আসবে এবং তারা একটা বৃহত্তর রাজনৈতিক বা ইসলামী ঐক্য গড়ে তুলবে এবং সেই ঐক্যের ভিত্তিতে তারা আগামীতে সরকার গঠন করবে। তো আপনি বলছিলেন যে হঠাৎ করে না, এই তৎপরতা ছিল এবং খুব জোরালোভাবেই ছিল এবং এটা শুধু জানার বিষয় ছিল যে তারা কখন আসলে জানান দিবে। আমি যে কথাটা বলে আপাতত শেষ করতে চাই সেটা হচ্ছে যে এরা মনে করে যে আমরা জিহাদের কথা বা খিলাফতের কথা বললে এগুলো খিলাফত হয়ে যাবে এবং তারা রাজনৈতিক পট পরিবর্তনের পরে যখন তারা দেখলো তারা একেবারে স্বাধীনভাবে সব কিছু করছে, কেউ বাধা দিচ্ছে না এবং তারা মিছিল করতেছে, মিটিং করতেছে, ইভেন সরাসরি অনেকে জিহাদের কথা বলছে, খিলাফতের কথা বলছে, নতুন অনেক কিন্তু ফিগার যাদেরকে আগে আমরা দেখতাম না, জানতাম না, তারা কিন্তু সম্মুখে চলে আসছে। এর মধ্যে অনেকেই ইয়াং, অনেক ছেলেদের আমি দেখেছি। তো তারা এই 1-1.5-2 বছর কিন্তু অনেক স্বাধীনভাবে চলাফেরা করেছে এবং তাদের ভিতরে একটা ধ্যান ধারণা সৃষ্টি হয়েছে যে তাদের কাছে অনেক ক্ষমতা এবং তারা চাইলে হয়তো অনেক কিছু করে ফেলতে পারে। কিন্তু যখন দেখলো যে তারা আসলে আলটিমেটলি কিছুই হচ্ছে না, ইলেকশন হলো, ইলেকশনের মাধ্যমে সেই আবার বিএনপি ক্ষমতায় এলো, আবার আমরা যে অবস্থা দেখছি সেক্ষেত্রে হয়তো আওয়ামী লীগও অদূর ভবিষ্যতে চলে আসবে রাজনীতিতে, তাদের তো কোনো ফিউচার নাই। তো যখনই তারা এই ফিউচার নাই, হতাশ হওয়া শুরু করে, হতাশ হয়ে গেলে তারা এই নানান ধরনের অপতৎপরতা শুরু করে। তখন ধরেন একটা বোমা হামলা, কাউকে একটা কুপিয়ে হত্যা, এইরকম সিচুয়েশনের মধ্যে আছি। এবং আমি একজন ধরেন জঙ্গিবাদ নিয়ে রিপোর্ট করি, 2001 সাল থেকে গবেষণা করেছি, বই বেরিয়েছে জার্মানি থেকে। আমি যে জিনিসটা দেখেছি যে এরা এই এক সময় স্বপ্ন দেখে, যখনই স্বপ্নটা ভঙ্গ হয় তখনই তারা এই ধরনের তৎপরতার দিকে আগায় এবং তারা সেক্ষেত্রে কোনো দ্বিধা বোধ করে। তার মানে এই যে সাম্প্রতিক প্রবণতাটাকে আপনি বলছেন স্বপ্নভঙ্গের বেদনা, অনেকটা স্বপ্ন ধরেন যে আপনার 17ই আগস্টের যে দেশব্যাপী সিরিজ একযোগে বোমা হামলা, সেখানেও আমরা জানি জেএমবির যে শায়ক আব্দুর রহমান, সে মনে করতো সারা দেশে বোমা হামলা করলে মানুষ আতঙ্কিত হয়ে তার দলে যোগদান করবে। এরকম বোকামি মানে চিন্তা ভাবনা তো বাংলাদেশের ক্ষেত্রে আসলে খাটে না। আরেকটা জিনিস, তারা আসলে স্বপ্ন দেখে যে আফগানিস্তানে যদি তালেবান পারে আমরা বাংলাদেশে কেন নয়। কিন্তু বাংলাদেশ যে আফগানিস্তান না, এখানে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রেক্ষাপট, মানুষের মানস কাঠামো, বেড়ে ওঠা আবহাওয়া, এগুলো তো এর সঙ্গে যুক্ত। তো এই দেশে তো আসলে কোনোভাবে খিলাফত বা জিহাদ করা সম্ভব না। আমি ধরেন আমার গবেষণার জন্য আমি অনেককে জিজ্ঞাসা করেছি ইন্টারভিউ করার সময় যে আপনারা ধরেন খিলাফত করবেন, কিভাবে করবেন? আপনারা কি তলোয়ার নিয়ে করবেন, নাকি আপনারা অস্ত্র নিয়ে করবেন, না কিভাবে করবেন? এদেশে কি আপনারা পুলিশের সঙ্গে যুদ্ধ করবেন, নাকি জনগণের সঙ্গে যুদ্ধ করবেন, কার সঙ্গে করবেন? তা আপনারা তো খেলাফতের কথা বললে খেলাফত হয়ে যাবে না, আর যখন না হবে তখন তাহলে আপনাকে যুদ্ধের ময়দানে নামতে হবে। কিন্তু এই দেশে তো এটা সম্ভব না, কেউ আপনাকে সাপোর্ট করবে না, যেহেতু অতীতে আমরা দেখেছি কেউ এদেশের সাধারণ জনগণ কেউই এই মতবাদকে এখানে অ্যালাউ করে না। আবার আসবো জনাব নূর খান। আবুল কালাম আজাদ যেটি ফোকাস করলেন যে এই তৎপরতাটা থেমেছিল কিছু সময়ের জন্য, হয়তো আবার এখন আমরা দেখছি মাথাচাড়া দিয়ে উঠছে। অন্তর্বর্তী সরকারের আপনি এক ধরনের অংশ ছিলেন, কেননা গুম কমিশনের আপনি গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, ওই অর্থে পরোক্ষভাবে হলেও আপনি ইন্টারিম গভর্নমেন্টের অংশ ছিলেন। ওই আমলে আমরা দেখলাম যে প্রচুর জঙ্গি, যারা চিহ্নিত, যাদের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ আছে, তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হলো এবং পুরো 1.5 বছরে নানা ধরনের আমরা ধর্মীয় উগ্রবাদী তৎপরতা দেখেছি, বেড়ে গিয়েছিল। ইন্টারিম গভর্নমেন্ট এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। খুব স্পষ্ট অভিযোগ এসছে যে অন্তর্বর্তী সরকার এদেরকে প্রশ্রয় দিচ্ছে, মদত দিচ্ছে। মানে ওই সরকারের লাভ কি ছিল? দেখেন, আমি একটু পিছন থেকে আলাপ করতে চাই। সেটা হচ্ছে আমাদের এখানে সেই 80-র দশকের শেষ থেকে যেই তৎপরতাটা আমরা লক্ষ্য করেছি, সেটা শুরু করেছিল আফগান ফেরত মুজাহিদরা। এবং তারপর বিভিন্ন ধাপ অতিক্রম করেছে, একাধিক অংশে ভাগ হয়েছে, নতুন নতুন সংগঠন এসছে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। আমাদের এখান থেকে কখনো কখনো প্রশাসনের তরফ থেকে, রাজনৈতিক দলের তরফ থেকে বলা হয়েছে জঙ্গি নির্মূল হয়েছে বা জঙ্গি নিয়ন্ত্রণে আছে।
আমি এটা নিয়ে কাজ করতে যে আমার কাছে মনে হয়েছে যে কখনোই আসলে নিয়ন্ত্রিত ছিল না। আচ্ছা, সোলম বদলাইছে, সাপে যেমন সোলম মানে খোলস পাল্টায়। খোলস পাল্টায়, এইটা হয়েছে। এবং বিশেষ করে যখন মানবাধিকার কর্মী হিসাবে কাজ করেছি তখন যত ক্লোজলি বোঝার চেষ্টা করেছি, অনেক সময় তাদের কাছে পৌঁছাতেও পেরেছিলাম। এবং তারপরে যখন কমিশনে কাজ করলাম সেখানে তো অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। একটা জিনিস আমি একটু এলোমেলো আলোচনা হয়ে যাবে, কিন্তু তারপর আমার মনে হয় এই আলোচনাগুলি করা দরকার। আওয়ামী লীগের শাসন আমলে জঙ্গিবাদকে কন্টেন করা বলেন বা তাদেরকে অ্যাড্রেস করার ব্যাপারে যে ধরনের ভূমিকা নিয়েছিল, তার ফলে যাকে আমরা প্রাথমিকভাবে অভিযুক্ত মনে করেছিলাম তার সাথে এমন আচরণ করেছি যে সে আলটিমেটলি ভিকটিম হিসাবে আমাদের সামনে চলে এসছে। যখন একজন মানে সন্দেহজনক অপরাধী, আমি অপরাধী বলছি না, আদালতে প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত, তো সন্দেহজনক কোনো অপরাধীকে আপনি যখন ধরে টর্চার করবেন বা আইনের বাইরে তাকে মানে তাকে গোপন জায়গায় বন্দি রাখবেন, জিজ্ঞাসাবাদের নামে টর্চার করবেন, ফ্যামিলির অন্যান্য সদস্যদেরকেও প্রয়োজনে ধরে নিয়ে আসবেন, তার মানে কি আলটিমেটলি তারা হয়ে যাচ্ছে আমার চোখে ভিকটিম। এবং এই যে আপনি অপরাধী আর ভিকটিমের খেলা খেলেছেন, এবং এইটা এই পর্যন্ত রাখেন নাই, আপনি করেছেন কি 10টি জেনুইন ঘটনা এইভাবে আপনি নষ্ট করেছেন। আবার এইটার সাথে এমন কিছু ঘটনা আপনি ঘটিয়েছেন যেটা নাটক মনে হয়েছে সব মানুষের কাছে, শুধু মানুষের কাছে বলার না, অনেক ক্ষেত্রে দেখা গেছে, কারণ পরবর্তীতে প্রমাণ হয়নি কোর্টে। তো এই ঘটনাগুলি হয়েছে। আপনি যাদেরকে ভিকটিম বললেন, আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করি, মানে প্রাথমিকভাবে যাদেরকে মনে হয়েছে ভিকটিম, গুম কমিশন এরকম অনেকে গিয়েছিলেন। প্রাথমিকভাবে মনে হয়নি, প্রাথমিকভাবে তারা কিন্তু সম্ভাব্য অপরাধী, রাইট। এরকম তাদের সাথে আপনি যে যারা দীর্ঘদিন অন্তরীণ ছিলেন, জেলখানায় ছিলেন, কিংবা জেলখানায়ও না, জেলখানায় যদি থাকতো তাহলে আইনের ভিতর থাকতো, গুমের শিকার হয়েছে, এরা অনেকেই আপনাদের গুম কমিশনে গিয়েছেন, গিয়ে ওনাদের কথা বলেছেন। বলা হচ্ছে যেটা তারা এখন গুম কমিশনের এই প্রতিবেদনকে নিজেদের ফেভারে নেওয়ার চেষ্টা করছে, তারা দাবি করছে যে তারা নিরপরাধ। দেখেন, গুম কমিশনের প্রতিবেদনকে কোনো জঙ্গি তার পক্ষে নিতে পারবে না। কারণ হচ্ছে আমরা ওই অংশটুক দেখেছি যেই অংশটুকে সে ভিকটিম হিসাবে গেছেন, আমরা সে মানে জঙ্গি ছিল কি ছিল না ওই জায়গা তো আমাদের কাজ ছিল না। আমাদের কাজটা ছিল হচ্ছে যে সে মানে আইনি প্রক্রিয়ায় তাকে না গুম ছিল কি। আচ্ছা, এখন আমি আবারও বলতেছি যে আইন যখন আপনি না মানেন তখন যেটা হয় যে একটা সম্ভাব্য অপরাধী যাকে আপনি ধরেছেন আইনের আওতায় নিয়ে বিচার করবেন, বিচার না করে আদালতে না নিয়ে যখন আপনি আপনার ইচ্ছা মতো তার বিচার করছেন বা তার সাথে ওই ধরনের আচরণ করছেন, তখন সে কি হচ্ছে, সে ভিকটিম হয়ে যাচ্ছে না। সেও তো তার ওই সময়কালের ঘটনার জন্য তো সে বিচার প্রার্থী হতেই পারে। তো সেই জায়গাটি আপনি করেছেন, করার ফলে যেটা হয়েছে যে আসল জিনিসটা অনেক ক্ষেত্রেই আমরা বের করে আনতে পারিনি। এখন যে প্রশ্নটা আসছে 5 তারিখের পর, দেখেন 5 তারিখের ওই সময়কালে একটা হচ্ছে কারাগার ভেঙে 2-3টা কারাগার ভেঙে যারা বেরিয়েছেন তাদের ভিতর কেউ কেউ জঙ্গি ছিলেন। আচ্ছা, এরপরে যে মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ধরনের ওই যে বললাম না যে আপনি তাকে সম্ভাব্য অপরাধী তাকে ওই জায়গা মানে বিচারালয়ে না নিয়ে মাঝখানে যে ঘটনাগুলি ঘটিয়েছেন, ফলে সে ফেভার পেয়েছে আদালতের কাছে। তাকে তো গুম করেছেন, তাকে টর্চার করেছেন, এই জিনিসটা যখন আদালতের সামনে এসছে তখন মূল ঘটনাটা তো এখানে দুর্বল হয়ে যায়, ফলে সে জামিন পেয়েছে। কারণ আপনি একটা লোকের বিরুদ্ধে চার্জশিট না দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর রাখবেন, তো সে জামিন পাবে। আবার চার্জশিট দিচ্ছেন, সেই চার্জশিট দুর্বল। আপনি একটা জিনিস খেয়াল করেছেন, আপনার অভিজ্ঞতা থাকার কথা, আমাদের সবাইই থাকার কথা, যেহেতু বাংলাদেশের মানুষ, কোনো রাজনৈতিক দাবি বা কোনো বক্তব্য যখন লিফলেট আকারে তৈরি করা হয় তখন কি 10টা 5টা রাখা হয় না হাজারে হাজারে রাখা হয় বিলানোর জন্য? আপনি দেখেন যেখানেই বোম পেয়েছে সেখানেই 10টা লিফলেট পাইছে বা 20টা লিফলেট পেয়েছে। হোয়াই? তার মানে হচ্ছে লিফলেটটা দিয়ে তাকে
চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে যে সে জঙ্গি সংগঠনের সাথে যুক্ত। তার মানে ওই ন্যারেটিভই কি যে জঙ্গি তাহলে নাটক ছিল, আপনি বলবেন? আমি আবারও বলছি যে জঙ্গির যে ঘটনাগুলি ছিল তার কিছু তো অবশ্যই সত্যতা ছিল, আবার কিছু ঘটনা ছিল যেই ঘটনাগুলো নিয়ে যথেষ্ট সন্দেহ করার সুযোগ আছে। এটা নিয়ে আর একটু ডিটেইল আলোচনা করতে হবে জনাব আশরাফুল হুদা। এটা নিয়ে আসলে এই পরিসরে আলোচনা করে আর একটু ডিটেইল একটু পরে যাবো। জনাব আশরাফুল হুদার কাছে যেই প্রশ্নটা করি স্পেসিফিকভাবে, অন্তর্বর্তী সরকারের আমলে একজন কমিশনার ঢাকা মহানগরের যিনি দায়িত্বে ছিলেন সাজ্জাদ আলী, তিনি স্পষ্টতই সাংবাদিকদেরকে বললেন যে দেশে জঙ্গি বলে কিছু নাই, যারা আছে ছিনতাইকারী। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে এরকম কথা বলার কারণেও যাদেরকে আমরা এখন জঙ্গি বলছি কিংবা যারা এখন তৎপরতা চালাচ্ছে তারা আর উৎসাহিত হয়েছে কিনা, বা আদৌ আপনি মনে করেন কিনা, আপনি আইজিপি ছিলেন, দেশে জঙ্গি নেই বা ছিল না, সেই ধারণার সঙ্গে আপনি একমত কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচকবৃন্দকে। আজকে দেশনেত্রীর জন্মবার্ষিকী, তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি বক্তব্য শুরু করছি। আমরা কথাটা যেভাবে শুরু করেছি, একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা কখন এটা নিয়ে আলোচনা করছি। ৩৬শে জুলাইয়ের পরে যে ঘটনাবলী হয়েছে এই দেশে, সেখানে আমাদের মনে করে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে। শুধু কারণ রয়েছে না, আমরা পরবর্তীতে দেখেছিও যে সেই সময়কার পরাজিত শক্তি কিন্তু বসে নেই। তারা দেশ ছেড়ে অনেকে পালিয়ে গেলেও তাদের একটা বহুলাংশ দেশের ভিতরে রয়ে গেছে, এবং তাদের সবসময় একটা প্রচেষ্টা থাকবে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার। কাজে আমরা যখনই জঙ্গি সম্বন্ধে আলাপ করি তখন আগে দেখতে হবে যে এটা, যেখানে কথাটা অলরেডি এসছে, যে এর মধ্যে কতটুকু সে প্রকৃত জঙ্গি আর কতটুকু হতে পারে যে হি হ্যাজ বিন ভিক্টিমাইজ করা হয় বিভিন্ন কারণে। কারণ আমাদের পূর্ববর্তী স্বৈরাচারের প্রধান যিনি ছিলেন, তিনি বারবার বলেছেন যে তিনি এই দেশকে এমন একটা অবস্থার সৃষ্টি করবেন যে এটাকে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিপাদন করতে চান বাইরের বিশ্বের কাছে। এরকম চেষ্টা তাদের ছিল। কাজে ৩৬শে জুলাইয়ের পরে যে সমস্ত সাপোর্টার এখানে রয়ে গেছে, তারা দেশের মধ্যে এইরকম একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে, এটা স্বাভাবিক। আমার এক সময়কার সহকর্মী যে পুলিশ কমিশনার সাহেবের কথা বারবার বলা হচ্ছে, উনি সেই সময় যেটা বলেছেন, এগুলি এই সব কিছুর একটা সংমিশ্রণ। কারণ আমি যেটা বুঝতে পারছি যে আমি দেখেছি আমরা যে এই আজকেই ধরেন যে সমস্ত ডিভাইস আমরা বিভিন্ন জায়গায় পাচ্ছি, তার অধিকাংশ কিন্তু দেখা যাচ্ছে এগুলি ভুয়া, ঠিক না, এগুলো প্রকৃতপক্ষে এগুলি এক্সপ্লোসিভস নয়। তো তাহলে এটার কারণটা কি? কিন্তু সাভারে যেটি বিস্ফোরণ ঘটানো হলো, প্রেসার কুকার বোমা, সেটা তো খুবই বিধ্বংসী। আছে কিছু আছে, কিন্তু আপনি দেখেন আউট অফ 10 কয়টা এরকম। কিন্তু যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাজ ইফ এরকম বহু পাওয়া যাচ্ছে। এটা দুটো জিনিস আছে, একটা হলো একটা আতঙ্ক সৃষ্টি করা মানুষের ভেতরে, এবং যে জিনিসটা অনেকেই চাচ্ছিলেন আতঙ্ক সৃষ্টি করা। আর আরেকটা হলো পুলিশের বা আইন প্রয়োগকারী সংস্থার অ্যাটেনশনটা ওই দিকে নিয়ে যে অন্য কোনো একটা দুর্ঘটনা ঘটানো। আচ্ছা, এখানে আপনি যে কথা বললেন সাভারের ঘটনা, ইউ আর রাইট, কিন্তু আমি যে বলবো যে এইটাও কিন্তু মানে এর সাথে বড় ঘটনাও ঘটতে পারে, সেটার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমরা এটা কখনোই বলতে পারি না যে জঙ্গি নাই, এ কথা তো কখনোই বলা ঠিক হবে না, অবশ্যই আছে, এবং সেটার জন্য অবশ্যই সবসময় তৈরি থাকতে হবে। আর যখন আমি বললাম যে একটা পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, যারা এই সৃষ্টি করছে তারা হয়তো দেখাতে যাচ্ছে যে আমরা বারবার বলবো বাঘ এসছে, পরে দেখা গেলো আসলে কিছুই না, কিন্তু প্রকৃতপক্ষে একদিন আসলেই বাঘ এসে গেল। এই জন্যে মূল কথা যেটা, সেটা হচ্ছে আমাদের প্রতিটি গোয়েন্দা বিভাগকে আমাদের তৎপর হতে হবে খুব বেশি, এবং জানতে হবে, বের করতে হবে যে কেন এই ঘটনাগুলি ঘটছে। আপনাকে আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই এখানে, যদিও প্রসঙ্গটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আপনারা ২১শে আগস্টের গ্রেনেড হামলার ঘটনাটা জানেন। জি, আমি যেহেতু এটার কী বলবো, এই জন্য আমাকে অযথা সাজাও খাটতে হয়েছে, সেই জন্য আমি খুব বেশি গভীরে গেছি এর ভিতরে, এই জন্য বলতে পারছি। সেই দিন কিন্তু মিটিংটা হওয়ার কথা ছিল মুক্তাঙ্গনে। তখন ওই সময় আমি ছিলাম পুলিশ কমিশনার, এবং ঘটনার সময় আমি দেশেই ছিলাম না, আমি আমেরিকাতে একটা কোর্সে চলে গেছিলাম, বেড়াতে না, একটা কোর্সে, এবং তারপরে এই ঘটনা ঘটেছে। তো যাই হোক, ওরা মুক্তাঙ্গনে পারমিশন চেয়েছিল, এবং তারা নিয়ম জানে, পলিটিক্যাল পার্টিগুলো নিয়ম জানে কীভাবে পারমিশন নিতে হয়। ডিসির কাছে লিখতে হয়, তারা ডিসি ওই সময় ডিসি নর্থকে তারা লিখেছে যে তারা এখানে মিটিং করতে চায়। সে তাদেরকে মিটিংয়ের অনুমতি তো তারা আগেই নিয়েছিল সিটি কর্পোরেশন থেকে ওই জায়গাটা ইউজ করার জন্যে, আর পুলিশ প্রোটেকশনের জন্য তারা পুলিশের কাছে পারমিশন চেয়েছিল। ডিসি তাকে পুরো পুলিশ অ্যারেঞ্জমেন্ট তাদের জন্য করে দিয়েছে, প্রায় ইফ আই এম নট রং
প্রায় 400 পুলিশ দিয়ে একটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট ওই জায়গায় করা ছিল। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। আমি দেশ থেকে চলে যাওয়ার আগে আমি দেখে গেছি এই পুলিশ অ্যারেঞ্জমেন্ট, ইট ওয়াজ ফাইন, পারফেক্ট। কিন্তু যেটা জানা গেল পরে, আমি বিদেশ থেকে ফিরে এসে যখন শুনলাম যে ঘটনা ঘটে গেছে ইত্যাদি, তখন দেখা গেল যে এই ভেন্যুটা, ওখানে যে এডিসি সে কিন্তু এখনও চাকরিতে আছে, ইজ দ্যাট এ ভেরি হাই পোস্ট, ভালো অফিসার, সে ওই সময় ডিউটিতে ছিল ওইখানে, এবং সেও ওয়্যারলেসে নাকি তখন যে ভারপ্রাপ্ত কমিশনার ছিল তাকে সে বলেছে যে আমি তো এখানে দাঁড়িয়ে আছি গত 2 ঘন্টা যাবত, কিন্তু মিটিংয়ের কোনো আলামত দেখি না। তখন তাকে ওসি মতিঝিল যে মারা গেছে, সে বলছে যে মিটিং তো হচ্ছে আওয়ামী লীগ অফিসের সামনে, ওইখানে তো হচ্ছে না। এই যে ভেন্যুটা চেঞ্জ করা উইদাউট ইনফর্মিং দি পুলিশ, এখানে আমাদের মনে করে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এর ভেতরে কিন্তু এই ঘটনার রহস্য নিহিত। সরি যে এই জিনিসটা ইনভেস্টিগেট আমরা ঠিকমতো করতে পারিনি, কারণ আমরা কাদেরকে এই কেসের মধ্যে ফাঁসাইতে হবে, মাননীয় নাম্বার 1 থেকে আরম্ভ করে আমি পর্যন্ত সবাই লিস্ট আগে তারা তৈরি করেছে, করে তাদেরকে ঢুকানোর জন্য কেসটা কীভাবে সাজানো দরকার সেটা সাজানো হয়েছে। অ্যাজ এ রেজাল্ট প্রকৃত ঘটনা কি সেটা বের হয়ে আসেনি। এইখানে আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম আপনাকে, যে পুলিশ যেখানে অ্যারেঞ্জমেন্ট করে দিল মুক্তাঙ্গনে তাদেরকে ওই মিটিং করার জন্য, ওইখানে হলে এই ঘটনা হয় না, কারণ ওখানে 400 পুলিশ দিয়ে খুব সুন্দর জায়গায় সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তারা কেন হঠাৎ ভেন্যুটা চেঞ্জ করলো? এই জন্য যে পুলিশের অ্যাটেনশনটা তারা ওই দিকে রেখে দিয়ে কোনো একটা গোষ্ঠী কে করেছে আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না, তবে ডেফিনেটলি পুলিশের ওই পলিটিক্যাল পার্টির হাইয়েস্ট অথরিটি থেকে অনুমতি ছাড়া এরকম একটা ভেন্যুতে চেঞ্জ হতে পারে না, যে ভেন্যুতে তাদের এই জন্যই আমি বলতে চাচ্ছি যে আপনার এই যে পুলিশের অ্যাটেনশনটাকে ডাইভার্ট করার জন্য ছোট ছোট এই সমস্ত ঘটনা, হ্যাঁ সাবার একটা হয়ে গেছে, কিন্তু আরও ছোট ছোট ঘটনা হয়েছে, দেখা গেছে কিছুই হয়নি। কিন্তু উই শুড বি এক্সট্রিমলি অ্যালার্ট অ্যাবাউট দিস। এইটার জন্যে বহু কিছু হওয়ারই সম্ভাবনা রয়েছে এবং হতেও পারে। তার কারণ আমি আবারও আমার পুরনো কথায় ফিরে যাচ্ছি, যে যে অপশক্তিটা থেকে আমরা 36শে জুলাইয়ের পরে রেহাই পেয়েছি, তারা কিন্তু বসে নেই। তারা আপনি করছেন যে হয়তো এর পেছনে তাদের ইন্ধন থাকতে পারে। একটা বিরোধী নিয়ে আসছে, একটা বিরোধী নিয়ে আরো কথা হবে। দর্শক, হঠাৎ জঙ্গি তৎপরতা কেন বাড়লো এটি নিয়ে কথা বলছি, একটা বিরোধী নিয়ে ফিরছে, একটু পরেই সঙ্গে থাকবেন। বিরোধীর পরে আবারও স্বাগত কঠিন কথা সহজে। আজকে আমরা কথা বলছি হঠাৎ করেই কেন দেশে জঙ্গি তৎপরতা বা আতঙ্ক বেড়ে গেল। আমাদের সঙ্গে আছেন সাবেক আইজিপি আশরাফুল হুদা, আছেন মানবাধিকার কর্মী নূর খান এবং আছেন সাংবাদিক আবুল কালাম আজাদ। আজাদ ভাই, বিরোধীর আগে আপনি যে জায়গাটাতে ছিলেন বা দুজনই যে জায়গাটা ফোকাস করছেন, যে বাংলাদেশের রাজনীতিতে এই প্রবণতাটা ছিলই, কিন্তু এখন হঠাৎ করেই এই তৎপরতা বাড়ার পেছনে একটা কারণ হতে পারে যে যারা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত তারা দেশকে একটা অস্থিরতা তৈরি করতে চায়, এরকম একটা ইঙ্গিত কেউ কেউ দিচ্ছেন। প্রশ্নটা হলো যে এই যে তৎপরতাটা বাড়ছে, এটার পেছনে কি ইন্টারনাল পলিটিক্সটাই এখন মুখ্য, নাকি এর পেছনে বাইরের কোনো শক্তি থাকতে পারে? দেখুন, একটা কথা আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের দেশে কোনো কিছু ঘটলেই আমরা সেটাকে ষড়যন্ত্র বলি এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দোষারোপ করি। বাংলাদেশে যে গত 3 দশকে বারবার জঙ্গি অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, তার পেছনে অন্যতম কারণ ছিল এই মানসিকতা, এই যে নোংরা মানসিকতা। ধরুন, আপনাকে আমি 2-1টা উদাহরণ দিই। আপনার আফগান ফেরত মুজাহিদরা বাংলাদেশে ফেরত আসলো, তারা জিহাদি জোশ নিয়ে, হ্যাঁ, তারা প্রথমে চিন্তা করলো যে আমরা মিয়ানমারের নিপীড়িত যে রোহিঙ্গা মুসলিম আছে তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে আমরা স্বাধীন করব বা কোনো না কোনোভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু 92 সালে আপনি জানেন যে 30শে এপ্রিল প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে কিন্তু হরকাতুল জিহাদ বাংলাদেশ, মানে হুজির যে বাংলাদেশের যে ব্রাঞ্চ, সেটা খোলা হয়েছিল। এরপরে কিন্তু তারা একবারে স্বাধীনভাবে সারা বাংলাদেশে কাজ করেছে। করতে করতে কিন্তু এই আমি শুরুতে যেটা বলেছিলাম যে তারা একটা স্বপ্ন নিয়ে শুরু করে, এরপরে স্বপ্ন ভঙ্গ হয়, তখন তারা নানান ধরনের তৎপরতা শুরু করে। আপনি দেখেছেন যে 99-এর সম্ভবত জানুয়ারি মাসে প্রথম কবি শামসুর রহমানের উপর হামলা হয়, তাকে প্রাণনাশের চেষ্টা করা হয়, উনি প্রাণে বেঁচে যান। এর 3 মাস পরে যশোরের উদীচীর বোমা হামলা হয়েছে। সেটা হচ্ছে যে 1999 সালে, কিন্তু তখন শেখ হাসিনা সরকার। এরপরে রমনা বটমূলে, ধরেন
এই যে কারা হামলা চালাচ্ছে, আসলে এই শক্তিটা কি, এর পেছনে কারা আছে, এটা আমরা না বুঝে আপনি খেয়াল করবেন, তখনকার পত্রপত্রিকা দেখলে বুঝতে পারবেন। প্রথমেই আমরা দোষ দিচ্ছি বিরোধী দলের উপরে। আপনার যশোরে উদীচিতে হামলা চালাইছে হরকাতুল জিহাদ, আর আপনি মামলা দিলেন কাদের বিরুদ্ধে? আপনি ওই যে তখনকার যে তথ্যমন্ত্রী আব্দুল সালাম, প্রাক্তন তথ্যমন্ত্রী ছিল না যশোরের, তরিকুল ইসলাম সাহেব, তারপরে যুব দলের আরো অনেকে। এরপরে ধরেন বিএনপি সরকার আসলো 2002 সালে, ময়মনসিংহে 4টা সিনেমা হলে একযোগে হামলা হলো। আমরা কাদেরকে আসামি করছি? মানে হামলা চালায় জঙ্গিরা, আসামি হয় রাজনীতিবিদরা, মাঝখান দিয়ে জঙ্গিরা ফ্রিলি তারা পরবর্তী হামলার জন্য প্রস্তুতি নেয়। এই খেলাটা বাংলাদেশে কিন্তু এটা বরাবরই হয়ে আসছে এবং এখন নতুন করে এই প্রবণতা শুরু হয়েছে এবং এটা খুবই ভয়ঙ্কর। এইবারও বলছেন আপনি রাজনৈতিক গেম। হ্যাঁ, ধরেন রাজনৈতিক গেম। আপনার তো এটা এখানে আপনি প্রথমেই বলতে পারেন না যে এটা পতিত স্বৈরাচার সরকারের এলিমেন্ট এগুলো করছে। ইউ হ্যাভ টু ইনভেস্টিগেট অ্যান্ড ফাইন্ড আউট উইথ প্রুফ যে তারা এর পেছনে আছে কিনা। কিন্তু হলি আর্টিজান তো ভাই সাজানো নাটক না। তারপরে অনেক শিক্ষক, ব্লগার থেকে শুরু করে আরো বিদেশিরা যে মারা পড়ছে, আপনার দুইটা আল কায়েদা ইন্সপায়ার্ড লোকজন এবং ইসলামিক স্টেট ইন্সপায়ার্ড লোকজন, যে তারা একটার পর একটা যেই দেশে হামলা চালিয়ে যে তাদের প্রাণনাশ করেছে, সেগুলো তো ভাই সত্য ঘটনা। আমি এই জায়গা থেকে জনাব নূর খান, এই যে জাতিসংঘের সবশেষ একটি প্রতিবেদন বলছে আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS যেটা আর কি, তারা এখন বাংলাদেশে তৎপরতা চালানোর জন্য চেষ্টা করছে। আপনি এর আগের অংশ বলছিলেন যে জঙ্গি বিরোধী অভিযানের কিছু কিছু ঘটনা সবার কাছেই মনে হয়েছে সাজানো কিংবা নাটক, সেই সঙ্গে আজাদ ভাই বলছেন যে খেলা। না, আমি কিন্তু এক মিনিট আমি শেষ করি নূর ভাই। সেটা হচ্ছে যে দেখেন, আমি আমার গবেষণায় অনেক নারী জঙ্গি আটক হয়েছে। একটা প্রবণতা দেখা গেছে যে 2014 সাল 15 সাল থেকে হঠাৎ করে নারী জঙ্গিদের ধরা শুরু হয়েছে। কারণ কি, তখন নারী জঙ্গি এক ধরনের মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করতো, মানে বিশাল প্রচারণা পাওয়া যেত, মিডিয়া থেকে শুরু করে পুলিশের মধ্যে অনেক বাহবা পাওয়া যেত। এমনও হয়েছে যে নানান জায়গা থেকে কয়েকজন নারীকে এক জায়গায় করে একটা গ্রুপ বানিয়ে তাদেরকে সুইসাইড স্কোয়াডের মেম্বার বানানো হয়েছে। দ্যাট ডাজন্ট মিন যে আপনার জেনুইন নারীরা। আমি আমার গবেষণায় দেখছি যে 1/3 হচ্ছে ইনোসেন্ট ভিকটিম নারীরা। তার মানে আপনার তো যদি 100 জনের মধ্যে 33 জন যদি ইনোসেন্ট ভিকটিম হয়, তো বাকি লোকজন তো আপনার জেনুইন জঙ্গি। আপনি কিন্তু এটাকে অস্বীকার করে যাচ্ছেন আপনি এখন জেনারেলাইজ করে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস। নূর খান, আমি একটু আগেই বলে নেই, এইটা ভুল বোঝা বা ভুল ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। আমি আমার বক্তব্যে যেটা বলেছি যে অনেক ঘটনা, সত্য ঘটনার সাথে কিছু নাটক করার ফলে পুরা ঘটনা নিয়ে আমাদের বিতর্ক তৈরি হয়ে যায়। হলি আর্টিজান যেমন সত্য, আবার অনেক ঘটনা আছে আপনি বোম পাচ্ছেন, কোথাও বোম বিস্ফোরণ হচ্ছে না, প্রশ্ন মানুষের ভিতর থেকে যায়। আপনি বোম পাচ্ছেন, সাথে 10টা লিফলেট পাচ্ছেন, মানুষের প্রশ্ন আসে। এখন আমি মূল আলোচনায় যাব, সেটা হচ্ছে জঙ্গিরা কি 5 তারিখের আগে, জুলাই আগস্টে যখন বাংলাদেশে মানুষ অভ্যুত্থান হচ্ছে, তখন কি তাদের কোনো অবস্থান ছিল না? এই প্রশ্নটি করেছেন নিজেরা যে তারা আসলে ওই সময়টা কি কাজ করেছে? এরা তো বসে থাকার কাজ করার না, কারণ সে তো একটা আদর্শ নিয়ে কাজ করছে, তার একটা পলিটিক্স, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। আমার পছন্দ না হইতে পারে জঙ্গির রাজনীতি, কিন্তু সে তো এটা আদর্শ হিসাবে গ্রহণ করেছে। এমনভাবে গ্রহণ করছে সে বউ বাচ্চা সহ আত্মহতি দিচ্ছে, নিজে আত্মহতি দিচ্ছে, জীবনের চেয়ে বড় সম্পদ কি আছে সেটা সে বিলাই দিচ্ছে। ওই জায়গাটা আমাদের হিসাবে রাখতে হবে। এই জুলাই আগস্ট আন্দোলনে আপনারা যদি একটু খোঁজ রাখেন, তাদের অবস্থান ছিল, এই আন্দোলনের ভিতরে অবস্থান ছিল। আন্দোলনের ভিতরে তারা আরো সংগঠিত হয়েছে, সুসংহত হয়েছে। যদি বলেন উদাহরণ দেখেন, এই জুলাই আগস্ট আন্দোলনের ভিতরে সাদা পতাকা, কালো পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, এই পতাকাগুলো সাদাটা ব্যবহার করে আল কায়দা, কালোটা ব্যবহার করে আইসিস। খেয়াল করে দেখবেন। এবং আপনি দেখেন তো ইয়াংদের ভিতরে যেই জিহাদের একটা ট্রেন্ড, এটা কিন্তু
চলমান আছে, রাইট, কখনো বিশেষ বন্ধ সোশ্যাল ছিল। মিডিয়ায় তো এটা খুব, ইভেন রিসেন্টলি বিশ্বকাপ চলাকালীন তো আমরা এটা দেখেছি প্রবণতা। আপনি এটা সব জায়গায় দেখতে পারবেন যদি আপনি মন দিয়ে দেখেন, তাহলে তাদের যে অবস্থান ছিল। এবং আরেকটা জিনিস আমি বলি, যেই ধরনের ভয়াবহ কিছু আক্রমণ হয়েছে কিন্তু এই আন্দোলনের ভিতরেও, আপনি দেখেন আফগানিস্তানে ঝুলিয়ে রাখা আজ থেকে 40 বছর মানে আপনি আগে, পুলিশকে মেরে ঝুলিয়ে রাখার কথা বলছেন। মানে এই বর্বরতাগুলি জিনিসগুলোকে কিন্তু আপনি মনে রাখবেন প্লিজ। এইটা মনের থেকে ছেড়ে দিলে ভবিষ্যতে বড় ধরনের ঘটনা ঘটবে, আপনি টেরও পাবেন না। তার মানে জুলাই আন্দোলনে যেসব হত্যাকাণ্ড হয়েছে তার No, পেছনে আমি আবার জঙ্গিরা ছিল। আপনি জেনারেলাইজ করেন না। আমি বললাম তারা তো বসে থাকার কথা না। আচ্ছা। তারা রাজনীতি করে, তাদের একটা আদর্শ আছে, এবং তখন কিন্তু আল কায়দা ইন্সপায়ার করার চেষ্টা করেছে। তারা বিবৃতি দিয়েছিল যে বাংলাদেশে এখন হ্যাঁ, এবং অভ্যুত্থানের পরে বিবৃতি পাকিস্তান তালেবান থেকে এসছে। তো সুবর্ণ সুযোগ। এই right. জিনিসগুলো কিন্তু আপনাকে হিসাবে রাখতে হবে। এবং 5 তারিখ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি বা সেপ্টেম্বর পর্যন্ত আপনি খেয়াল করেন যতগুলো মিছিল বিক্ষোভ হয়েছে, প্রায় প্রতিটি বিক্ষোভেই আপনি পতাকা দেখেছেন, এবং এমনভাবে দেখেছেন যে এখন গ্রামে গঞ্জে এটা ওড়ে, এমনভাবে দেখেছেন এখন গুলিস্তানে 20টা দেশের পতাকা, ওই যে ওয়ার্ল্ড কাপে হ্যাঁ। বিক্রি হয়েছে ওটার সাথে আবার এই পতাকা হ্যাঁ, ওই দোকানদারা না বুঝেই হয়তো বিক্রি করছে। তো এটা কিন্তু না বুঝে না, ব্যাপারটা দোকানদার বুঝে না, কিন্তু যাদের এইটা প্রচার করা হ্যাঁ, তারা তো দরকার, সচেতনভাবেই দিচ্ছে। সচেতনভাবে এটা করছে। এই জিনিসগুলিকে আপনাকে হিসাবে রাখতে হবে। এবং আমাদের দেশের আন্দোলন 66 বলেন, 69 বলেন, 71-এর প্রাক্কালে, যুদ্ধের প্রাক্কালে বলেন, আন্দোলন হয়েছে, আন্দোলনের ভিতরে সহিংসতা ছিল, কিন্তু নির্মমতা এবং সহিংসতার বিবেচনায় এইবারের আন্দোলনের চেয়ে বেশি কখনোই ছিল না, 90-তেও ছিল না। তো এইবারের আন্দোলনে কিন্তু আরেকটা জিনিস, ধর্মের একটা প্রভাব ছিল, রাইট, এটাও মনে রাখতে হবে। এবং আপনি দেখেন সমস্ত ইসলামিক গ্রুপগুলো কিন্তু জামাতের ছাতার তলে চলে আসলো। খুব খেয়াল করে দেখেন, একেবারে বিপরীত ধর্মী লোকরাও চলে আসলো। তার মানে ভিতরে ভিতরে কিন্তু একটা কাজ হচ্ছে। এই কাজটি আমরা হয়তো ধরতে পারছি না, অথবা অতি চালাকি করছি, অথবা গুপ্ত অথবা সুপ্ত অবস্থায়, অথবা ওভারলুক করছি। না, অথবা গুপ্ত অথবা সুপ্ত অবস্থায় আমরা আছি, যার জন্য আমরা ওইটাকে সামনে আনতে চাই না, বা আনলেও এটাকে জেনারেলাইজ করতে চাই। অনেক কিছু হচ্ছে। এই জায়গাটা সাবধানতা যদি আমরা অবলম্বন না করি তাহলে ভুল করব। এইবার আসেন বোমের কথায়। বোমার বিষয়ে একটু পরে আসছি। আমি একটু পরে সেই হারাবো। বোমের ব্যাপারে যেটা দেখলাম আমরা, প্রথম বোমের ঘটনাটা ঘটলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় কেরানীগঞ্জে একটা মাদ্রাসা, এবং সেটা ছিল ডিসেম্বর মাসে, গত ডিসেম্বরে, এবং সেটা বেশ ভয়াবহ ছিল। এবং সেই বোমের ঘটনায় প্রাথমিকভাবে যাদেরকে সন্দেহ করা হয়েছে বা যাদের নামে মামলা হয়েছে, তারা কিন্তু এক সময় জঙ্গি সম্পৃক্ত 3 জন আটক ছিল, আটক ছিল, তারা ছাড়া পাওয়ার পর এইটা করেছে। এই ব্যাপারে কোনো সন্দেহ করা, প্রাথমিকভাবে এইটা মোটামুটি সন্দেহটা তীব্র হয়েছে। দ্বিতীয় আসেন এই যে সাভারের যে ঘটনাটা, এইটার ধরন, এই যে কি বলে প্রেসার কুকার বা কেতলিতে যে বোম, এটা আমরা ইয়েতে দেখেছি, গাজীপুরে দেখেছি। আমরা হয়তো এখন ভুলে যাচ্ছি, গাজীপুরে আদালতে যে ঘটনাটা ঘটছে এটা মনে রাখেন, সিমিলার। এরপরে আসেন, এখন এমন অবস্থা হচ্ছে যে সাধারণ বোমকেও আমরা ওইটার সাথে মিলাই ফেলার চেষ্টা করি। যেমন আজকে হঠাৎ করে যে নিউজটা আসছে গতকাল, একটা মাদ্রাসার সামনে 2টা ককটেল পড়তে পারে, 3-4 জন আহত হতে পারে। আজকে মাদারীপুরে একটা মাদ্রাসায় বিস্ফোরণে 4 জন আহত হয়েছে ছাত্র। মানে যেহেতু পাশে মাদ্রাসা, নিউজটা হয়ে গেছে ওইভাবে, কিন্তু ওই বোমের ধরন নিয়ে একটু, এখন সবকিছুকে যদি আমরা ওই জায়গা ধরি, মানে সবকিছুকে জঙ্গিকরণ করবার সুযোগ নাই। এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে, দেখেন এখনো আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সিটিটিসি, যারা এটা বিষয়ে কাজ করবে, তাদের ওই ধরনটা কিন্তু এখনো একই রকম মনে হচ্ছে আমার কাছে। যদি বলেন কেন, আমি একটা জিনিস আবারও বলি, আমি গত 48 ঘন্টা ধরে মিলাইতে পারতেছি না, আমার মাথা কাজ করতেছে না, যে লিফলেট আর বোম একসাথে কেন থাকবে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট।
যারা বোমাটা বিস্ফোরণ ঘটাতে চায় বা আতঙ্ক ছড়াতে চায় তাদের তো একটা আদর্শ লিফলেট সে বিলাবে না। সেটা বিলাইতে গেলে মানে এতগুলি বড় বাসা ভাড়া নিয়েছিল, সেখানে কি 100-200 লিফলেট বা 10টা-20টা থাকবে? আচ্ছা, না এইটা আপনার প্রশ্ন, এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই সিডিডিসিকে খুঁজতে হবে দেওয়ার জন্য। জি, লিফলেটটা পাবলিককে দেওয়ার জন্য। তো এইটা দিয়ে একটা জিনিস হয়, আমি একটু বলি, কারণ এটা বলি এই কারণে, না হলে আপনি করবেন কি, সন্দেহভাজন অভিযুক্তকে আপনি ভিকটিম বানায় ফেলতেছেন, তাতে আলটিমেটলি রেজাল্ট হচ্ছে কি ওরা আরো বেশি জঙ্গি বানায় ফেলবে। এবং সমস্যাটা এই যে যেমন ধরেন আপনি ঢাকা শহরে এক সময় আশরাফ ভাই বলতে পারবেন আরো ভালো, রাস্তাঘাটে মানুষ পোলাপানকে অ্যারেস্ট করতো, পকেট সার্চ করে ওই পকেটের ভিতর গাঁজা ঢুকাই দিয়ে অ্যারেস্ট করতো। হ্যাঁ, ওইটার কারণ কি জানেন? ওটার কারণ হচ্ছে রেটটা বেশি ভালো পাওয়া যাবে আর মামলাটা শক্ত করা যাবে। ইয়াবা দিয়ে মামলাও আমরা দেখেছি। এই পার্টে আমরা যারা বাস্তবসুদাকে দিতে পারলাম, যাই আমরা তাহলে ভুল করব জঙ্গি। আমার মনে হয় আর একটু ডিটেল কথা বলতে হবে, এর পরে এসে যারা বাস্তবসুদা আপনাকে দেবো। আর একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছে একটু পরেই। কঠিন কথা সহজে সঙ্গে থাকবেন, ফিরছে একটু পরেই। বিরতির পরে আবারও স্বাগত কঠিন কথা সহজে। আজকে আমরা জঙ্গি তৎপরতা নিয়ে কথা বলছি। হঠাৎ করেই বাংলাদেশে কেন জঙ্গি আতঙ্ক বেড়ে গেল এবং এর ভবিষ্যৎ কি? জনাব আশরাফ মাহমুদা, বিরতির আগে আমরা নূর খানের বক্তব্য শুনছিলাম, একটু বড় সময় ধরে উনি বলবার চেষ্টা করলেন যে ইভেন জুলাই আন্দোলনের সময়ও এই জঙ্গিরা বা যাদেরকে আমরা যে ভাষাই বলি না কেন তারা তৎপর ছিল। কিছু উদাহরণও তিনি দিলেন। সামনের দিনগুলোতে আপনি কি দেখেন? মানে আমরা কি একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে গেলাম, বা এই সময়ে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে সিডিটিসি তাদের কি করবার আছে? ধন্যবাদ আপনাকে। আমরা খুব একটা ভাইটাল সেকশন অফ দি ডিসকাশনে আমরা এসে গেছি। এতক্ষণ পর্যন্ত বিশেষ করে দুজন এক্সপার্ট তারা বিগত দিনের ঘটনাগুলি এবং বর্তমানে কি অবস্থা বিশদভাবে তুলে ধরেছেন। আমার মনে হয় ওইটা রিপিটেশনের কোনো দরকার নাই, এবং এগুলি ওনাদের সঙ্গে আমি পার্টিকুলারলি 100% একমত। এবং আমি বুঝতে পারছি জিনিস এইভাবেই আমরা যদি এর ভিতরে ঢোকার চেষ্টা করি তাহলে বোধহয় একটা সলিউশন বের করতে পারবো। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, জানলাম তো যে কি হয়েছে, কি হচ্ছে বর্তমানে। প্রশ্ন হচ্ছে অ্যাজ এ এক্স পুলিশম্যান আমার যে এটা ভবিষ্যতে আমি এটা ডিল করবো কীভাবে, যেটা আপনি জানতে চাচ্ছেন। এখন একটা জিনিস আমরা সবাই লক্ষ্য করলে দেখতে পারবো, এই দেশে 2 জন রাষ্ট্রপতি হত্যার শিকার হয়েছেন। উদীচীর ঘটনা, নববর্ষের ঘটনা, 21শে আগস্টের ঘটনা, আমরা অনেক ডিটেল আলাপ করেন বহুত কিছু। সব কিছুর পেছনে কিন্তু আমার স্ট্র্যাটেজি যেটা এতদিনের, সেটা হলো যে প্রায় ক্ষেত্রেই আমাদের ইন্টেলিজেন্স ফেইলিয়ার, মানে আমাদের গোয়েন্দার তৎপরতার, গোয়েন্দার ব্যর্থতার কারণেই এই ঘটনাগুলো হয়েছে। আর আনফর্চুনেটলি আমাদের দেশে বিশেষ করে পুলিশের ব্যাপারে আমি বলতে পারি, ওই সময়টাতে থিংস আর গেটিং বেটার নাও, এটা সত্যি, কিন্তু একটা সময় ছিল যখন ওই গোয়েন্দা এবং সিআইডি, এসবি এবং সিআইডি, আমি আপনাকে বলি একটু, মানে জাস্ট টু অ্যাড এ লিটল হিউমার টু দিস থিং, আমরা ইন্সপেক্টরের প্রমোশন, সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর প্রমোশন হবে, আইজির প্রমোশন কনফারেন্সে বসে আছি, ডিআইজিরা, সিনিয়র এসপি, সেখানে একই জন্য এসিআর পড়া হচ্ছে, তার সম্বন্ধে অফিসাররা কী লিখেছেন। তো তার সিনিয়র অফিসার লিখেছে, হি ইজ এ ইউজলেস অফিসার, হি ইজ করাপ্ট, হি শুড বি পোস্টেড টু এসবি অর সিআইডি। এখন এই ছিল এসবি সিআইডি সম্বন্ধে মানুষের ধারণা, যে ওকে পানিশমেন্ট দিতে হলে ওকে এসবি বা সিআইডিতে পাঠাও। রিজন অবভিয়াস, ওর ভিতরে আমি যেতে চাচ্ছি না। এইরকম একটা সময় ছিল, তাতে করে এগুলোকে পঙ্গু করে ফেলা হয়েছে। কিন্তু নাও টাইম হ্যাজ কাম যে এসবিসিআইডির উপরেই আপনাকে এখন ভরসা করতে হবে। আমাদের ইন্টেলিজেন্স সেক্টরটা এটা খুব, মানে আমি সরি টু সে, যেটাকে যেটুকুভাবে এটা নরিশ করা উচিত ছিল, নরিশমেন্টের দরকার ছিল, সেটা হয়ে ওঠেনি। এবং আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা খুবই জরুরি, এবং এই গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করতে না পারার কারণে এবং এইটার ফেইলিয়ারের কারণে এই ঘটনাগুলো হওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে। তো কাজে এগুলো যদি বন্ধ করতে হয় তাহলে সবচেয়ে প্রথম হলো আমাদের এই গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করতে হবে। এটা শুধু পুলিশ না, পুলিশ ছাড়া আপনার নাম জানেন আমি বলতে চাই না এখানে, আরও অনেকগুলি হাফ এ ডজন ইম্পর্টেন্ট এজেন্সি কিন্তু আমাদের দেশে রয়েছে যারা এই গোয়েন্দা তৎপরতা নিয়ে কাজ করে। তারা যদি আরেকটু অ্যাক্টিভ হন এবং সরকারকে যদি প্রকৃত তথ্যটা, সরকার কোনটা শুনলে খুশি হবে এটা না মনে করে অ্যাকচুয়ালি যে ঘটনাটা জানা দরকার সরকারের, যাতে ওটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, এগুলো তাদেরকে তুলে ধরতে হবে। আর সিনিয়র অফিসার সুপারভিশন ইটস ভেরি ইম্পর্টেন্ট।
আমরা শুধু একটা থানার দায়িত্ব, ঠিক আছে, ওসি তো আছেই, কিন্তু তারপরেও এখানে সিনিয়র অফিসার কনস্ট্যান্ট সুপারভিশন, যে সেখানে কী হচ্ছে না হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো দেখা দরকার। তো সিনিয়রদের সুপারভিশন, ইন্টেলিজেন্সের উপরে খুব বেশি গুরুত্ব অর্পণ করা, এইটাকে আমি খুব বেশি জোর দিতে চাচ্ছি। জনাব আবুল কালাম আজাদ, যে অবস্থার মধ্য দিয়ে আমরা এলাম সেই 80-র দশক থেকে সবচেয়ে বড় ঘটনা যদি হোলি আর্টিজান আপনি ধরেন, বাংলাদেশে এই জঙ্গি তৎপরতার ভবিষ্যৎটা কি আসলে? এবং সেখানে জনাব আশরাফুল হুদা বলছেন দুটি জায়গায় জোর দেয়, এক হলো যে গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং সুপারভিশন। আপনার কি মনে হয় যে একটা বড় ধরনের আরো কঠিন সময় অপেক্ষা করছে? হ্যাঁ, ডেফিনেটলি। ধরেন আপনি গোয়েন্দা তৎপরতা বাড়াবেন, কিভাবে বাড়াবেন? উনি নিজেই বললেন, ব্যাখ্যা করলেন। আপনি লেটস লুক অ্যাট দ্য পুলিশ ডিপার্টমেন্ট। পুলিশ একটা বাহিনী হিসাবে খুবই করুণ অবস্থা। এই যে নানান ধরনের প্রমোশন, চাকরিচ্যুত অনেক, ধরেন 5 আগস্টের পরে তো এক ধরনের ডিমোরালাইজড হয়েছে। এটা তো হয়েছে, এরপরে তো আপনি রিকনস্ট্রাক্ট করবেন। হ্যাঁ, কিন্তু দ্য ওয়ে ইউ আর ডুইং ইট, আপনি 50 জনকে ফোর্স রিটায়ারমেন্টে পাঠিয়ে দিলেন, আপনি 20 জনকে 10-15 বছর আগে রিটায়ার করছে, যাদের আবার নিয়ে আসছেন। পুলিশ ব্যবস্থা সম্পর্কে কোনো ধারণা নাই, যেরকম আমরা বর্তমান আইজিপি সম্পর্কে নানান ধরনের কথা শুনি, এবং এমনও বলা হয় যে একটা ডিস্ট্রিক্ট চালানোর অভিজ্ঞতা নিয়ে তাকে পুলিশের আইজি বানানো হয়েছে। এই যে অবস্থা, ধরেন সিটিটিসি, আপনি চুরি ডাকাতির তদন্ত আর জঙ্গিবাদের তদন্ত এক জিনিস না। আপনার সিটিটিসিতে আগে যারা ছিল তারা কেউ নাই। আপনি এই যারা এখন এসেছে তাদের হচ্ছে হাতে কলমে আগে ট্রেনিং নিতে হবে, বুঝতে হবে। মানে আপনি শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে বা অ্যাফিলিয়েশনের কারণে দক্ষ অফিসারদেরকে সরিয়ে দিলেন? না, আমি দক্ষ অফিসার রাজনৈতিক কারণে, হ্যাঁ, দক্ষ অনেকেই ছিলেন ডেফিনেটলি। অনেকে 5 বছর, 7 বছর, 10 বছরও সিটিটিসিতে কাজ করেছে। আমার মানে পরিচিত বেশ কয়েকজন সিনিয়র জুনিয়র ছিলেন যারা আমাকে অনেক হেল্প করেছে একসময় রিপোর্টিংয়ে এবং গবেষণায়। তারা কিন্তু বেশ দক্ষ ছিলেন। তো আপনি সবাইকে সরিয়ে নতুন একটা সেট আপ নিয়ে আসতেছেন। এই সেট আপটাকে কিন্তু আপনার ওই ক্যাপাসিটি গ্রো করার জন্য সময় দিতে হবে, 2 বছর 5 বছর। এটা একটা জিনিস। আর গোয়েন্দা ব্যর্থতা, আমরা আসলে কোনো কিছু ঘটলে আমরা গোয়েন্দা ব্যর্থতার কথা বলি, হ্যাঁ সেটা তো একটা আছে, কিন্তু আমাদের প্রচেষ্টাটা কেমন থাকে, আমাদের রাজনৈতিক ইচ্ছা আসলে আছে কিনা। ধরেন আমি সবসময় যেটা বলি যে এই ঘটনাগুলো যে ঘটে না, এটা আমরা একটা সরকারের যে মানসিকতা নিয়ে চলে, একটা পুলিশ ডিপার্টমেন্টও সেই মানসিকতা নিয়েই চলে। কোনো কিছু ঘটলে আমরা ওইটাকে আসলে সুষ্ঠুভাবে তদন্ত করে সঙ্গে জড়িত যারা তাদেরকে খুঁজে বের করার যে প্রচেষ্টাটা, এই প্রচেষ্টাটা কিন্তু কখনোই হয়নি। ধরেন জঙ্গিবাদের যে ঘটনাগুলো সঠিকভাবে তদন্ত, হাতে গোনা 2-4টা হয়তো মামলা হয়েছে, হ্যাঁ, এছাড়া কিন্তু অধিকাংশ মামলায় গজা মিল দিয়ে কোনোরকমভাবে আপনি জোর করে একটা চার্জশিট বানায় আপনি জমা দিয়ে দিলেন, যেখানে তথ্য প্রমাণ নাই, এখানে এভিডেন্স নাই। এভিডেন্স হিসাবে ধরেন ওই একই ধরনের কয়েকটা ইসলামী বই, এই টাইপের। তো আমি যেটা বলছি, জিহাদি বই, হ্যাঁ, আমি জিহাদি বই। এবং আমি একটা মামলার ক্ষেত্রে, রাজশাহীর একটা মামলার ক্ষেত্রে পাইছি যে দা ভিঞ্চি কোড, সেই মানে ওইটাও জিহাদি বই। জিহাদি বইয়ের যে লিস্ট পাওয়া গেছে সেই লিস্টে দা ভিঞ্চি। তো আপনি তো এইরকম অবস্থায় আমরা চলে গেছিলাম। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ঘটনাকেই সিরিয়াসলি নিতে হবে। এটা অপশক্তি করুক, পার্শ্ববর্তী বা দূরবর্তী দেশের গোয়েন্দা সংস্থা করুক, অথবা ধরেন ইন্টারনাল যে অপশক্তি আছে তারা করুক, এটা প্রথমে আমার নিতে হবে যে এই ঘটনাটা ঘটেছে ফলস অর জেনুইন, সিরিয়াসলি নিয়ে এটাকে তদন্ত করতে হবে। আমরা ধরেন এই 2013 সাল থেকে ব্লগার হত্যার মাধ্যমে আপনি দেখেন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, এবং আমরা কিন্তু বুঝতে পারছিলাম যে একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে, এবং কিন্তু বড় 16 সালে সেটা আমরা আউটবার্স্ট দেখেছি। আমি যে কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে যে ধরেন এই যে আপনি বলছিলেন যে আগের যে ডিএমপি কমিশনার, এবং আমরা দেখেছি বেশ কিছু মিডিয়া, সাংবাদিক, রাজনীতিবিদরা ভয়ঙ্কর একটা প্রচেষ্টা চালিয়েছে এখনো চালাচ্ছে। সেটা হচ্ছে যে জঙ্গিবাদ বলে কোনো কিছু ছিল না, সবই ছিল নাটক, এবং যাদেরকে ধরা হয়েছে তারা আসলে ইনোসেন্ট ভিকটিম। আমি আমার গবেষণায় চুলচেরা বিশ্লেষণ যেগুলো করছি তার ভিতরে 2টা মামলা আমি করেছি। সেটা হচ্ছে যে 3 জন নারী যারা 2016 সালে আটক হয়েছিল, জেল থেকে বের হয়ে তারা আবার ওই কাজে যুক্ত হয়েছে, এবং 2018 সালে তারা আবার আটক হয়েছে, এবং এক অভিযানে একটা নারী মারা গেছে। আরেকজন আমি এখানে বলতে চাই, সম্প্রতি একজন
আপনি জানেন মেজর জাহিদ নামে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাহিদুল, যিনি পুলিশের অভিযানে নিহত হয়েছিলেন। হ্যাঁ, এবং এটা কিন্তু ওই ঠিক ওই রকম অভিযান ছিল না, অন্যান্য অভিযান যেরকম ছিল। সেটা হচ্ছে যে উনি কিন্তু খুব ব্রিলিয়ান্ট অফিসার ছিলেন এবং কানাডায় একটা ট্রেনিংয়ে গেছিলেন, যাই ওখানে তিনি, এবং চিন্তাই করতে পারবেন না যে ওনার ওয়াইফ অনেক স্মার্ট একজন মহিলা ছিলেন। এবং এই তার বাবা- মেজর জাহিদ কি সম্প্রতি শুনলাম যে তাকে মরণোত্তর ব্রিগেডিয়ার প্রমোশন দেওয়া আমি ওই হয়েছে। কথাতেই আসছিলাম। তো ধরুন তার কিন্তু প্রমোশন ডিউ ছিল, হি ওয়াজ সাপোজ টু বি প্রমোটেড টু ব্রিগেডিয়ার জেনারেল এবং না, লেফটেন্যান্ট কর্নেল। হ্যাঁ, লেফটেন্যান্ট কর্নেল, উনি তো মেজর ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল হতেন। মেজর থেকে। তো তাকে ফোর্স থেকে তার সিনিয়ররা তাকে বোঝানোর চেষ্টা করছে, তার পরিবার, আমি তাদের সঙ্গে কথা বলেছি, পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে, তারা এত হতাশ ছিলেন যে কানাডা থেকে তার পরিবর্তন দেখা যাচ্ছিল এবং কানাডা থেকে তিনি তার ওয়াইফকে ফোনে কথা বলে বলে তাকে কনভার্ট করে এই লাইনে নিয়ে গেছেন, জঙ্গিবাদের ধ্যান ধারণায়। এবং আসার পরে তাকে কিন্তু চিনতে পারে নাই পরিবারের লোকজন, তার গেট আপ মেকআপ দেখে। এবং তার প্যারেন্টসরা খুবই হতাশ ছিল যে সে এরকম একটা সোলজারের লাইফ, আপনি জানেনই, খুবই পাঞ্চুয়াল একটা চাকরি, সেটাকে সে ছেড়ে দিয়ে সে এই পথে চলে গেছে। যেটা আমি বলতে যাচ্ছিলাম, তাকে এখন ইনোসেন্ট বানানোর প্রচেষ্টা করা হচ্ছে এবং এর পেছনে কিন্তু এবং রিপোর্টও হয়েছে এরকম যে পিলখানা হত্যার ঘটনা উনি জেনে গিয়েছিলেন, সেজন্য জঙ্গি নাটক সাজিয়ে তাকে মারা হয়েছে। এগুলো আসলে এগুলো সব আমার গবেষণাতে এগুলো কোনো কিছুই আসে না, কোনো ধরনের কোনো ইনফরমেশনে আমি এগুলো পাই না। এবং আমার দৃষ্টিতে এগুলো হচ্ছে একটা চক্র যে কাজ করছে, সেই চক্র কিন্তু এখন এটা বানানোর চেষ্টা করতেছে যে তিনি ইনোসেন্ট ভিকটিম ছিলেন, কিন্তু তাকে এখন ধরেন এক ধরনের আমরা ধরনের আইডেন্টিটি দেওয়ার চেষ্টা করছি এবং এর পেছনে কিন্তু ধরেন এই কিছু রিটায়ার্ড লোকজনও আছে। জনাব নূর খান, আমরা একদম প্রায় শেষ পর্যায়ে, জাতিসংঘের যে রিপোর্ট যে বাংলাদেশ আল কায়েদা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে, এটি নিয়ে আমরা উদ্বিগ্ন হব কেন? এবং সামগ্রিকভাবে সরকারের সামনে এখন চ্যালেঞ্জ অনেকগুলো, 17 থেকে 6 মাস পূর্তি হচ্ছে, শুরু থেকেই নানা রকম চ্যালেঞ্জের মধ্যে সরকার যাচ্ছে, তেল গ্যাস নিয়ে সংকটের মধ্যে আছে, সব এর মধ্যে আবার যদি জঙ্গি ইস্যুটাকে সরকারকে অ্যাড্রেস করতে হয়, সেটা একটা বড় চ্যালেঞ্জ কিনা আরো? দেখেন, এখন জাতিসংঘ এটা প্রকাশ্যে এনেছে। আমার জানা মতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই বিভিন্ন জায়গা থেকে সরকারকে বলা হয়েছে এবং সেই প্রেক্ষিতে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে, কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে, এটা আমার জানা। এবং এখনো আবার এই অভিযোগটাও তো আমি শুরুতে বললাম যে অন্তর্বর্তী সরকার এদেরকে প্রশ্রয় দিয়েছে, উগ্রবাদকে প্রশ্রয় দিয়েছে, সেই অভিযোগটাও আছে। এটা অভিযোগ, ব্যাপারটা হচ্ছে আমরা তখন এটা বলতে পারবো যখন কিনা আসলে 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত বলতে হবে যে এখন পর্যন্ত আমরা স্থির বলতে যেটা সেটা আসিনি, এটাকে আমাদের মনে রাখতে হবে। নানান সময় নানান চাপের কাছে আমাদেরকে কৌশলী হতে হয়েছে বা আমাদের মাথা নোয়াতে হয়েছে, যেভাবেই বলি। এবং আবারও বলি, এই গোষ্ঠীটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আর অনেকগুলি কথা বলা যাচ্ছে না যেহেতু বিচার সম্পন্ন হয়নি কোনোটার, ফলে আমি এক বাক্যে বলে দিতে পারবো না যে এটা ছিল, এটা ছিল না। আমি আমার সন্দেহের জায়গাগুলি বলতেছি। দেখেন, কোনো নির্দিষ্ট সময়কালকে বিবেচনা করতে গেলে সেই সময়কালের অবস্থাটাকে বিবেচনা করতে হবে। 5 তারিখের পরে এমন একটা অবস্থা এসছে যে স্বৈরশাসকের আমলে যাহারা জেলে গিয়েছেন সবাই পুত পবিত্র, এরকম একটা অবস্থা আবহ তৈরি হয়েছে। এবং তখন সরকারের পক্ষে, মানে রাষ্ট্র যারা পরিচালনা করেন, তারা তো আর বন্দিকে ছাড়া পাবে কে পাবে না এটা তাদের দেখার ব্যাপার না। কোর্ট কাচারি আদালত একটা প্রক্রিয়া মেনেই প্রক্রিয়া, তারা হয়তো সেখানে কঠোরতর ভূমিকা নিতে পারেননি, কারণ অনেক সময় সিভিল গভর্নমেন্ট মানে নির্বাচিত সরকার যেটা করতে পারে, পাওয়ার হাউস অনেকগুলো তৈরি হয়ে গিয়েছিল, এইটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে একদম 30 সেকেন্ড সব সময় এরা বিভিন্ন লেবাসে ছিল, সেটাকে আইডেন্টিফাই করা খুব জরুরি। জনাব আশরাফুল, আপনাকে সময় দিতে পারলাম না, বাট 30 সেকেন্ড যদি আপনি বলতে চান কিছু। আমি শুধু একটা জিনিস বলতে চাচ্ছিলাম, যে কথাটা এখানে উঠছিল যে পুলিশের ট্রান্সফার পোস্টিং ইত্যাদি ব্যাপারে পুরনো অনেককে নিয়ে আসা হয়েছে, অনেকে ছাঁটাই করা হচ্ছে ইত্যাদি।
এটা যারা করছেন তার সঙ্গে আমি ডাইরেক্টলি ইনভলভ না, কাজে ওই ব্যাপারে আমি কোনো মন্তব্য Right. করব না। না, সেটা তবে অবশ্য আমাদের এই আজকে ব্যাপার- আলোচনার না, না, বিষয়ও না। তবে এই ব্যাপারে আমাদেরকে খুব জুডিশিয়াস হতে হবে। কিন্তু একটা জিনিস আমি বলি জি। যে এই যে পুলিশ যে একটা ট্রমার ভিতর দিয়ে গেছে 36শে জুলাইয়ের পরে আমরা যেটা বুঝতে পেরেছি, ওই ট্রমা থেকে পুলিশকে বের করে নিয়ে আসার জন্য যে মোটিভেশনটা দরকার, যে লিডারশিপটা দরকার, এইটাতে একটু ঘাটতি ঘাটতি রয়েছে। আছে। জি, এটা অনেক আমাদের অনেক ধন্যবাদ দেখতে আপনার হবে। তিনজনকেই। আজকের মতো এখানে শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলো সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করবার। আবারও দেখা হবে। শুভরাত্রি।